হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই শিবপ্রসাদ তটিনীকে বলছে, ছাড়ো এসব কথা বাদ দাও। আর নিজেই কিন্তু লাট্টু আর পিকোকে নুডলস সার্ভ করছে আর খাইয়ে দিচ্ছে। তটিনী সেটা দেখে শিবপ্রসাদকে বলছে, ওমা তুমি ওদের খাওয়ানো শুরু করে দিলে। শিবপ্রসাদ বলছে, বেচারারা খাক না, মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলির সন্তান, তোরা বড় হয়ে না অনেক নাম করবি, অনেক সফল হবি, দেখবি কিছু একটা ঠিক হবি তোরা। পিকো বলছে, পা আমি কিন্তু অ্যাক্ট্রেস হব। তটিনী বলছে, হ্যাঁ তা তো হবেই, তুমি তুমি যা করছো তাতে তুমি অ্যাক্ট্রেসই হবে। লাট্টু এরপর তার মাম্মিকে হাত দিয়ে বন্দুকের ইশারা করে দেখাচ্ছে আর বলছে, আমি পরশুরাম হব। এরপরে পরদিন সকালে শিবপ্রসাদকে দেখা যাচ্ছে সকালে বাজার করে বাড়ি ফিরছে। ঠিক সেই সময় কিন্তু তার সামনে পথ আটকাচ্ছে কর্ণ চ্যাটার্জি, গাড়ি নিয়ে চলে আসে। গাড়ি থেকে নেমে বলছে যে, শিবপ্রসাদকে বলছে আর কি, তোমার বাড়ি যাচ্ছিলাম, ভালো হলো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। পরশুরামের হাতে বাজারের ব্যাগ দেখে বলছে যে, বগলে ছাতা, পরনে লুঙ্গি, হাতে দুধের প্যাকেট, বাজারের ব্যাগ, টিপিক্যাল মধ্যবিত্ত। সকালবেলা ব্যাগ ঝুলিয়ে বাজারে যাওয়া, তারপর কোনো মতে স্নান করে কাজে বেরোনো, তারপর ভিড় বাসে ঝুলতে ঝুলতে সন্ধেবেলা বাড়িতে ফিরে আসা। একটা ছোট্ট 2 কামরার ফ্ল্যাট। শিবপ্রসাদ বলছে, ওই চাই আমার জীবন, আমার জীবন সেটাতেই কেটে যাবে সুন্দরভাবে। সেটাতে আপনি নাই বা ঢুকলেন, কি করতে এসেছিলেন এখন সেটা বলুন। কর্ণ চ্যাটার্জি তখন বলছে, চেকটা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু পলিসিটা এখনো হলো না, তাহলে কি আমি ধরে নেব যে তুমি সত্যি সত্যি বিমা কোম্পানির এজেন্ট নও? শিবপ্রসাদ তখন বলছে যে, আমি বিমা কোম্পানিরই কমিশন এজেন্ট। তারপর অফিসের ঠিকানাটা, আপনি এক কাজ করুন, আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিন, আপনার পলিসি আমি করিয়ে দেব। আমি আমার সিনিয়রকে নিয়ে চলে যাব আপনার অফিসে, গিয়ে কাগজপত্র সই সমস্ত কিছু করিয়ে আপনার পলিসিটা করিয়ে দেব। কর্ণ চ্যাটার্জি বলছে, তুমি শিওর তুমি বিমা করিয়ে আমার পলিসিটা করিয়ে দেবে? কর্ণ চ্যাটার্জি বলছে, বারবার করে শিওর কথাটা বলছে আর কি। তখন শিবপ্রসাদ বলছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই করাবো, আমি তো বিমা কোম্পানিরই কমিশন এজেন্ট, তাই না? কর্ণ চ্যাটার্জি বলছে, তোমার ওই অফিসারের নাম কি শুনি, যাকে তুমি নিয়ে যাবে? শিবপ্রসাদ তখন বলছে যে, নবারুণ মাইতি। কর্ণ চ্যাটার্জি কিন্তু বারবার শিবপ্রসাদকে বাজিয়ে দেখার চেষ্টা করছে, তাই নবারুণ মাইতির নামটা শুনে তাকে আরো একবার একই কথা জিজ্ঞাসা করছে। শিবপ্রসাদ শিবপ্রসাদ বলছে, হ্যাঁ আর কি, এই করেই তো জীবনের এতগুলো দিন কাটিয়ে দিলাম, নতুন করে আর কে চাকরি দেবে বলুন তো? কর্ণ চ্যাটার্জি এরপরে বলছে, তুমি খুব সন্দেহজনক, সেদিন স্কুলের গেটের সামনে থেকে তোমার বাচ্চাকে তুলে নিয়েছিল, তুমি বাঁচাতে পারোনি। তখন শিবপ্রসাদ বলছে, দেখুন আমি তো কোনো সিনেমার হিরো নই যে লাফিয়ে ঝাঁপ মেরে গুন্ডাদের সাথে একদম ফাইট করে নিজের বাচ্চাকে বাঁচিয়ে নেব। স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা এসেছিলেন, তারাই উদ্ধার করেছিলেন। কর্ণ চ্যাটার্জি বলছেন, না, স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা নয়, পরশুরাম উদ্ধার করেছিল। এরপর কর্ণ চ্যাটার্জি সেদিন ভানু আর বাবিনের স্কুলের গেটের সামনে করা যে ভিডিওটা, সেটা কিন্তু শিবপ্রসাদকে দেখাচ্ছে আর জিজ্ঞাসা করছে। শিবপ্রসাদ বলছে, এইসব দেখানোর কারণটা কি বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলছে, আমাদের সন্দেহ হচ্ছে তুমি যে রূপটা নিয়ে আমাদের সামনে আছো সেটা তুমি নও। শিবপ্রসাদ বলছে, দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, আমার স্ত্রী রান্না বসিয়েছে, বাচ্চাদের টিফিন তৈরি করতে হবে, আমি কিন্তু হাতে একদম সময় নিয়ে বেরোয়নি, আমাকে একটু হাতে হাতে কাজটা করে দিতে হবে, আমাদের বাড়িতে তো আর 10টা ঠিকই কাজের লোক নেই বলুন, আমার কিন্তু সত্যিই খুব দেরি হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করবেন না, আপনার অফিসে আমি চলে যাব। কর্ণ চ্যাটার্জি এরপর বলছে, তুমি হয় খুব স্মার্ট আর না হয় খুব বোকা। শিবপ্রসাদ বলছে, আপাতত বোকাটাই ধরে নিন না। কর্ণ চ্যাটার্জি আরো বলছে, সেদিন তোমার বাচ্চাকে ধরে নিয়ে গেল আর তুমি বাঁচানোর চেষ্টা করলে না। শিবপ্রসাদ বলছে, আমি বাঁচানোর চেষ্টা করেছি, আমার যতদূর ক্ষমতা আমি ততদূর চেষ্টা করেছি। কর্ণ চ্যাটার্জি বলছে, ঠিক আছে, আর 8 দিন পরে কবিরের কেসটা কোর্টে উঠবে, কোর্টে কিন্তু যাবে না, না হলে ফল খুব খারাপ হবে। কবির বাইরে আছে, তার সাথে আমিও, আর আমি অপেক্ষা করে থাকবো তোমার বিমা কোম্পানির এজেন্টের রূপ দেখার জন্য। এই বলে চলে যায়। শিবপ্রসাদ এরপর পরে বলরামকে ফোন করে বলছে যে, আমাদের নবরুণদা আছে, উনি তো আবার মাঝে মাঝে থিয়েটার করেন। বলরাম শিবপ্রসাদের কথা শুনে অবাক হয়। শিবপ্রসাদ বলছে যে, অভিনয় করতে হবে। বলরাম বলছে, কিসের অভিনয়? তখন স্পেশাল ব্রাঞ্চের কাজ ছেড়ে এবার অভিনয়ে নামতে হবে নাকি? তুই অভিনয় করছিস নিশ্চয়? শিবপ্রসাদ বলছে, অনেকটা তাই। নবরুণদাকে বলবি আমি ওনাকে নিয়ে কর্ণ চ্যাটার্জির অফিসে যাব। বলরাম বলছে, কেন? শিবপ্রসাদ বলছে, উনি হবেন আমার সিনিয়র। বলরাম বলছে, তুই কি চাইছিস বলতো? শিবপ্রসাদ বলছে, সব তো বলবো রে, বাকি কথা না হয় পরে হবে। এই বলে ফোনটা রেখে দেয়। বলরাম বলছে, নবরুণদাকে কর্ণ চ্যাটার্জির অফিসে নিয়ে যাবে। এটা ভেবে অবাকও হচ্ছে বলরাম। সৌরভকে জিজ্ঞাসা করছে, নবরুণদা কোথায় রে? হয়তো কোথাও শব্দ করছে, আর না হয় কোথাও থিয়েটার নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে।
বলরাম বলছে চল তো চল, আজ নবরুণদার অভিনয়ের পরীক্ষা হচ্ছে। সৌরভ জিজ্ঞাসা করছে সে কি, কোথায় রে? বলরাম বলছে কর্ণ চ্যাটার্জির সামনে। ওদিকে শিবপ্রসাদ বাড়ি গিয়ে কর্ণ চ্যাটার্জির সাথে যে তার দেখা হয়েছে সেটা তটিনীকে বলছে। তটিনী বলছে বাবা, লোকটা আবার আমাদের হাউজিং কমপ্লেক্স পর্যন্ত পৌঁছে গেছে, পলিসি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে দেখছি। তটিনী এরপর লাট্টু আর পিকোকে স্কুলের জন্য টিফিন প্যাক করে দিচ্ছে। এরপর কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করেছে আর বলছে অফিসে ওয়েট করছি তোমার বরের জন্য পলিসি করানোর জন্য। তটিনী বলছে বাবা, আপনি তো দেখছি পলিসি করানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। আমাকে বলুন তো, পৃথিবীতে কি এই একজনই পলিসি করানোর মানুষ আছে নাকি? তা হঠাৎ করে আমার বরকেই কেন? কর্ণ চ্যাটার্জি বলছে কারণ আমার মনে হয় যে তোমার বর আদৌ কোনো বীমা কোম্পানির এজেন্ট নয়। তটিনী বলছে তাহলেও কি? কর্ণ চ্যাটার্জি বলছে জানি না, আমার অনেকগুলো অঙ্ক মেলেনি। তটিনী বলছে কেন? চোখের সামনে থেকে যার বাচ্চাকে তুলে নিয়ে গেছিলেন একজন অসহায় বাবা চিৎকার শোনেননি আপনি? দেখতে পাননি লোকটা কতটা অসহায়? আর কোন অঙ্ক মেলানোর চেষ্টা করছেন আপনি? ভেবেছেনটা কি আপনি? কি চাইছেন আপনি? কর্ণ চ্যাটার্জি বলছে আমি পরশুরামকে চাই, ওকে যেদিন পাবো আমি শ্যুট করে দেব। যেদিন জানতে পারবো পরশুরাম কে, সেদিন ওর পৃথিবীতে কিন্তু লাস্ট দিন হবে। আমার ছেলের এই কেসটার জন্য একমাত্র ওই দায়ী। ও না থাকলে তটিনী গাঙ্গুলি আর তার ছেলে মেয়েদের এতদিন খুঁজেই পাওয়া যেত না, কবিরের জেল কাস্টাডি হতো না, কবিরকে এতটা কষ্ট যন্ত্রণা পেতে হতো না। যাও, পাঠিয়ে দাও তোমার বরকে, আমিও দেখি কেমন সে বীমা কোম্পানির কমিশন এজেন্ট। তটিনী বলছে কর্ণ চ্যাটার্জি, আপনার এই 10 কোটি টাকার পলিসিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কর্ণ চ্যাটার্জি বলছে পরশুরাম ছোট কাজ কেন করবে? মানে পরশুরাম লোকটার কাজটা যে ওকে যে খুঁজে বের করা, এটা একটা ছোট কাজ কেন হতে যাবে তাই বলছে। আমার জীবনে সবচেয়ে বড় কাটা ও, 10 কোটি টাকা কেন, আমি সব খরচ করে দিতে পারি। ওকে না মারলে আমার ছেলে বাঁচবে না। হাতে আর মাত্র 8টা দিন, এই বলে ফোন রেখে দেয়। শিবপ্রসাদ তটিনীকে এরপর জিজ্ঞাসা করছে কি বলল। তটিনী বলছে উনি ওয়েট করছেন তোমার জন্য, তুমি বরং একটা কাজ করো, আজকে অন্যান্য ক্লায়েন্টদের ছেড়ে দাও, আগে তুমি ওনার কাছে যাও আর পলিসির কমিশনের টাকাটা ওনার মুখে ছুঁড়ে দিয়ে এসো। শিবপ্রসাদ বলছে কিন্তু কমিশনের টাকাটা তো এখন পাবো না, পরে পাবো, দেরি আছে। তটিনী বলছে যবেই পাবে ওনার মুখে ছুঁড়ে দিয়ে আসবে। শিবপ্রসাদ বলছে তুমি যদি চাও আমি চেকটা ফেরত দিয়ে আসতে পারি। তটিনী বলছে না, তুমি এই পলিসিটা করাবে। শিবপ্রসাদ বলছে কিন্তু কেন, কারণটা যদি আমাকে বলো। তটিনী বলছে বারবার কারণ কেন জিজ্ঞাসা করছো তুমি? নিজের স্ত্রীর এইটুকু কথা কি তুমি রাখতে পারছো না? শিবপ্রসাদ বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা রাখতে রাজি আছি, আমি আমার সিনিয়র নবরুণদাকে নিয়ে যাচ্ছি। তটিনী জিজ্ঞাসা করছে নবরুণ? শিবপ্রসাদ একটু ইতস্তত বোধ করে বলছে হ্যাঁ, নবরুণ মাইতি আমার সিনিয়র। তটিনী তার বরের চোখ মুখের হাবভাব দেখে জিজ্ঞাসা করছে তুমি সত্যি বীমা কোম্পানির কমিশন এজেন্ট তো? শিবপ্রসাদের মুখে হালকা হাসি নিয়ে বলছে সেটা তো কর্ণ চ্যাটার্জি তোমাকে ফোন করে জানাবেন। এই বলে শিবপ্রসাদ লাট্টু আর পিকোকে নিয়ে বেরিয়ে যায়। তটিনী এরপর ভাবছে কর্ণ চ্যাটার্জি কেন ডাউট হচ্ছে, রথের মেলায় ওই ছবিটা নাকি, আবার বরণের সময়ের ঘটনাটা, এতগুলো বছর আমি এই মানুষটার সাথে একসঙ্গে কাটিয়েছি, সংসার করেছি, 2 বাচ্চার মা হয়ে গেলাম, আমার তো কোনোদিনও ডাউট হয়নি, অথচ কর্ণ চ্যাটার্জির কেন ডাউট হচ্ছে? ওদিকে দেখা যাচ্ছে শিবপ্রসাদ তার সিনিয়র নবরুণদাকে নিয়ে কর্ণ চ্যাটার্জির অফিসে পৌঁছে গেছে আর চা সার্ভ করা হচ্ছে। কর্ণ চ্যাটার্জি বলছেন এই চা তো তোমাদের কপালে জোটে না, খেয়ে নাও। কর্ণ চ্যাটার্জি বলছে কত হাজার টাকা কিলো জানো? বলছে যে শিবপ্রসাদ বলছে আপনি তো কোনদিন দেখা যাবে যে একদম সরাসরি টাকাকেই ফুটিয়ে চা বানিয়ে খাওয়াচ্ছেন, টাকার গরম থাকলে যা হয়। বলে জামাই, বলে না আসলে আপনি যেভাবে বলছেন। কর্ণ চ্যাটার্জি বলছে তুমি কিন্তু আমাকে অপমান করছো। বলে না না, আপনি যেভাবে বলছেন সেভাবেই বললাম আর কি আমি। তো বলছে যে এই যে ইনি নবরুণদা, এই যে আপনার সমস্ত পেপারস, এগুলো আপনি সাইন করে দিন, ব্যাস আপনার পলিসিটা হয়ে যাবে। বলে ব্যাস এইটুকু? আমার অফিসে কতজন কাজ করে কর্মচারী আছে জানো, আমার কটা ব্রাঞ্চ আছে জানো? শিবপ্রসাদ বলছে হ্যাঁ, আর প্রত্যেকটা ব্রাঞ্চেই কম বেশি রেট হয়ে গেছে এটাও জানি। বলে জামাই, বলে হ্যাঁ, আর আপনার যে সমস্ত ইল্লিগাল কাজকর্মগুলো হয় আপনার সঙ্গে জিৎ মুখার্জিও আছে, তো এই সমস্ত তথ্যগুলো দিচ্ছে। বলে তুমি কে বলো তো, এত ডিটেলস তুমি কিভাবে জানো? এগুলো তো তোমার জানার কথা নয়। বলে আপনি আমার 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ব্যাপারে এত খোঁজ খবর রেখেছেন, আর আমি আপনার 6000 স্কোয়ার ফিটের বাড়ির ব্যাপারে বা অফিসের ব্যাপারে একটু খোঁজ খবর রাখবো না? অন্য বলছে শিবপ্রসাদকে এই তোমার কার্ডটা দেখি, কোথায় বসো তুমি, কোন অফিসে? বলছে কোথায় আবার, কখনো চায়ের দোকানে, কখনো গড়ের মাঠে, যখন যেখানে যেরকম ক্লায়েন্ট ডাকে সেরকমই, এই যে যেমন এখন আপনার সামনে বসে আছি। তখন পাশে নবরুণদাকে বলছে এই আপনাকে কোথায় দেখেছি যেন মনে হচ্ছে। শিবপ্রসাদ মনে মনে বলছে এই খেয়েছে,
এই রেটের সময় তো ছিল। খুব কর্ণ চ্যাটার্জি মনে করার চেষ্টা করছে। নবারুণবাবু বলছেন, আর কোথায়, মধ্যবিত্ত বাঙালি চেহারা, এরকম চেহারার লোক আপনি কোথায় কখন মানে কত দেখবেন। তো কর্ণ বলছে যে তার মানে তুমি হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি, মানে বীমা কোম্পানির এজেন্টই। তো এই বলে পরশুরামরা উঠবে, তখন কিন্তু কবির পেছনে এসে পরশুরামের ঘাড়ে হাত দেয়। বলছে যে, বলছে কি জামাই, তোমার মধ্যে টিপিক্যাল মধ্যবিত্তকে পিষে দিতে আমার 2 মিনিট টাইম লাগবে। তাই বলছি বাড়ি যাও, বউকে বোঝাও যে ওই কোর্টের ডেটটাতে যাতে না যায়, প্লিজ তোমরা যেও না, হ্যাঁ আমি বাঁচতে চাই। তখন বলছে যে নাক টিপলে দুধ বেরোবে। পরশুরাম বলছে কবিরকে, এমন একটা ছেলের হুমকির কাছে মাথা নত করার কথা কিন্তু আমার নয়, আমি আমার পরিবারকে মাথা উঁচু করে বাঁচতে শেখাই। কর্ণকে বলছে তাহলে আমি আসি, আপনার কাজটা হয়ে যাবে। কবির বলছে যদি যেতে না দিই। পরশুরাম কিন্তু হাতের মুঠি করে ফেলেছে, রেগে গেছে প্রচণ্ড, মারতে যাবে কি, নবরণ কিন্তু আটকে নেয় ইশারা করে। পরশুরাম বলছে কি করে আটকাবে, বলছে এখানে অনেক গুন্ডা হায়ার করা আছে কিন্তু। পরশুরাম বলছে ভালো মানুষগুলোর হাতে বন্দুক তুলে দিচ্ছ, সমাজে মানে সমাজটার ক্ষতি করার চেষ্টা করছো, কি হবে এইসব করে, দেখবে কোন দিন কোন পরশুরাম এসে আবার তোমার প্রাণটাকেই না ছিনিয়ে নিয়ে চলে যায়, এরকমটা বলছে। আপনার ছেলেকে একটু সাবধানে রাখবেন। তখন কবির রেগে গিয়ে, কর্ণ কিন্তু রেগে গেছে, কবির রেগে গিয়ে পরশুরামের কলারটাই ধরে ফেলে। আর পরশুরাম তাকিয়ে আছে কর্ণের দিকে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।